আচ্ছা, চলুন আজ বাংলার এক বিখ্যাত গল্পের গভীরে যাওয়া যাক। এমন এক গল্প যেখানে বুদ্ধি আর বিশ্বাসের এক দারুণ লড়াই ফুটে উঠেছে। চলুন ডুব দেওয়া যাক গোপাল ভাঁড়ের সেই জগতে। গল্পের শুরুটা কিন্তু বেশ ভয়ঙ্কর। এক রাজ্যে তখন চলছে ভয়ঙ্কর খরা। বৃষ্টি নেই, চারিদিক শুকিয়ে কাঠ, মাটি ফেটে চৌচির। আর সাধারণ মানুষ, তারা ক্ষুধার্ত, অসহায়, দিশেহারা। রাজ্যের এই অবস্থা দেখে রাজা তো চিন্তায় পড়ে গেলেন। তিনি তার সভাসদদের কাছে উপায় জানতে চাইলেন। কিন্তু যা হলো তাতে তার চিন্তা যেন আরও বেড়ে গেল। কারণ সভায় উঠে এলো দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রস্তাব। তো এখানেই গল্পের আসল মজাটা। একদিকে মন্ত্রীরা বলছেন দেবতাদের তুষ্ট করতে হবে, তার জন্য বড় করে হোমযজ্ঞ করতে হবে, মানে যা পুরোপুরি কুসংস্কারের উপর ভিত্তি করে। আর অন্যদিকে গোপাল ভাঁড়, তিনি বলছেন আরে এসব করে কি হবে, রাজ্যের টাকা দিয়ে আগে গরিব ক্ষুধার্ত মানুষগুলোকে বাঁচান। একদম সোজাসাপটা যুক্তি। তো বুঝতেই পারছেন লড়াইটা আসলে কুসংস্কার আর বাস্তববাদের মধ্যে। গোপাল ভাঁড় কিন্তু এই সমস্যাটাকে অন্য চোখে দেখছিলেন। তিনি বললেন, এটা কোনো দৈব রোষ নয়, এটা তো আমাদের নিজেদেরই কর্মফল। আমরাই তো গাছ কেটেছি, পুকুর ভরাট করেছি, প্রকৃতির ওপর অত্যাচার করেছি। আজ প্রকৃতি তারই শোধ নিচ্ছে। কি সাংঘাতিক কথা, তাই না? আর রাজা, তিনি গোপালের যুক্তির গভীরতাটা বুঝতে পারলেন। তিনি সব দ্বিধা ঝেড়ে ফেলে একটা দারুণ সিদ্ধান্ত নিলেন। কোনো যোগ্যযোগ্য হবে না, রাজ্যের সমস্ত সম্পদ খরচ হবে প্রজাদের জন্য, তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। তো সবাই যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ভাবছে যে রাজা যখন পাশে আছেন, সংকট হয়তো কেটে যাবে, ঠিক তখনই রাজসভায় এলেন এক রহস্যময় সন্ন্যাসী। আর তার এক অদ্ভুত প্রস্তাবে পুরো দৃশ্যপটটাই যেন পাল্টে গেল। রাজ্যের কাজকাম সব থেমে গিয়ে শুরু হলো এক নতুন বুদ্ধির লড়াই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সন্ন্যাসী কিন্তু বললেন না যে তিনি ঝুপ করে বৃষ্টি নামিয়ে দেবেন। না, তিনি একটা চ্যালেঞ্জ দিলেন। বললেন, আমি একটা গল্প বলবো আর দুটো প্রশ্ন করব। যদি এর ঠিক ঠিক উত্তর দেওয়া যায় তাহলেই ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টি নামবে। মানে সমাধানটা লুকিয়ে আছে বুদ্ধির মধ্যেই। তো সন্ন্যাসী তার গল্প বলা শুরু করলেন, আর এভাবেই প্রথম ধাঁধার মঞ্চ তৈরি হল। সন্ন্যাসী রাজসভার দিকে তাকিয়ে তার প্রথম প্রশ্নটা করলেন। এটা কিন্তু শুধু একটা প্রশ্ন ছিল না, ছিল সবার উপচিন্তার একটা কঠিন পরীক্ষা। আর গোপালের উত্তরটা শুনুন একবার, কি অসাধারণ। তিনি বললেন পণ্ডিতের পোশাক ছিল চাঁদের মতো ধবধবে সাদা, আর তাতে যে কাদার দাগ লেগেছিল সেটাই যেন চাঁদের কলঙ্ক। মানে তিনি সাধারণ একটা দৃশ্যের মধ্যে এক কাব্যিক আর একই সাথে নিখুঁত যুক্তি খুঁজে বের করলেন। সত্যি ভাবা যায়। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়, গল্প এগোতে থাকল। নন্দন সেই পণ্ডিতের ছাত্র হল, অনেক জ্ঞানী হল, সফল হল। এমনকি অন্য এক রাজা তাকে খুব বড় একটা পদেও বসালেন। কিন্তু এই সাফল্যই তাকে দাঁড় করিয়ে দিল এক জটিল নৈতিক প্রশ্নের সামনে। এবারের ধাঁধাটা আরও কঠিন। প্রশ্নটা হল, নন্দন যখন তার নিজের গুরুকে কোনো পরীক্ষা ছাড়া চাকরি দিতে রাজি হল না, তখন সে কি অকৃতজ্ঞতার পরিচয় দিল? এটা শুধু যুক্তির প্রশ্ন না, এটা আনুগত্য, কর্তব্য আর আসল কৃতজ্ঞতা কাকে বলে তার এক বড় পরীক্ষা। গোপাল এবার পুরো বিষয়টাকে একেবারে চুলচেরা বিশ্লেষণ করলেন। তিনি বললেন, প্রথমত, নন্দন মোটেও অকৃতজ্ঞ ছিল না, সে তার ভালো সময়ে বাবা মায়ের দেখাশোনা করেছে। দ্বিতীয়ত, তার প্রথম আনুগত্য তো তার নিজের রাজার প্রতি, তাই না? তৃতীয়ত, কোনো অযোগ্য লোকে পদে বসালে সেটা তো রাজার বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হতো। আর সবশেষে, আসল কৃতজ্ঞতা মানে তো শুধু উপকার শোধ করা নয়, আসল কৃতজ্ঞতা হল সততা ধরে রাখা। কি দারুণ যুক্তি! আর যেই না গোপাল তারই অকাট্য যুক্তিগুলো দিলেন, অমনি সভা জুড়ে সবাই তার প্রজ্ঞার প্রশংসা করতে লাগল। আর ঠিক তখনই আকাশ জুড়ে মেঘের গর্জন শোনা গেল, আর ঝমঝম করে বৃষ্টি নামল। সন্ন্যাসের কথা ফলে গেল। কিন্তু গল্পটা এখানে রূপকথার মতো শেষ হল না। বৃষ্টি নামার পর সন্ন্যাসী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, একটা সতর্ক বার্তা। তিনি বললেন, আমি দৈব বলে এই বৃষ্টি এনেছি ঠিকই, কিন্তু এটা বারবার করা যাবে না। প্রকৃতিকে রক্ষা করার দায়িত্বটা কিন্তু আপনাদেরই।
অর্থাৎ আসল সমাধানটা কোনো জাদু বা দৈব শক্তিতে নেই, আসল সমাধানটা হলো আমাদের নিজেদের হাতে। আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে, রাজ্যকে আবার সবুজ করে তুলতে হবে, তবেই প্রকৃতির রোষ থেকে বাঁচা যাবে। এইটাই ছিল গল্পের আসল শিক্ষা। এই প্রাচীন গল্পটা শেষ পর্যন্ত আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। যখন আমরা কোনো সংকটে পড়ি, তখন আমরা কিসের ওপর ভরসা করি? চলে আসা প্রথার ওপর, নাকি যুক্তিনির্ভর সত্যের ওপর? প্রশ্নটা আজও কিন্তু একই রকম প্রাসঙ্গিক।